ফজরের নামাজ পড়ে একটা সবাই মিলে একটা দৌড় দিয়ে মিছিল করত এবং ভোরের আলো ওঠার আগে আবার তারা ঘরে ঢুকে যেত। আমরা তো আর ভেসে আসিনি, আন্দোলন সংগ্রাম আমরাও করেছি। এই কোর্টের সামনে কত আন্দোলন হয়েছে, আপনারাও অনেকেই সেটা সাক্ষী রয়েছেন। তো এখন যদি তারা আমাদের সাথে সেই ধরনের একটা একটা খেলা শুরু করতে চায়, সংঘাতে জড়াতে চায়, তাহলে তো আমরা সেই বিষয়ে কোনো ছাড় দিব না, তাই না? স্বাধীনতা বিরোধীদের, রাজাকারদের তো ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমরা একসাথে ছিলাম, ঠিকই আছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদারতার ফলেই তো তারা আবার রাজনৈতিক নিবন্ধন ফেরত পেয়েছিল, কিন্তু সেটাকে তো তারা সম্মান জানাচ্ছে না। তো যাই হোক, সমসাময়িক যে বিষয়গুলো রয়েছে তার মধ্যে একটি অত্যন্ত যেটি আমাদের কনসার্ন হওয়া দরকার, সেটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে, আমাদের শীর্ষ নেতৃবৃন্দের বিরুদ্ধে, এমনকি আমাদের যারা প্রার্থীরা রয়েছেন বিভিন্ন জায়গায়, আমাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচার চালানো হচ্ছে সংঘবদ্ধভাবে। আমাদের যারা প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল এখন হয়েছেন, যেহেতু এখন কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত, আওয়ামী লীগ নাই, তাই তারা দ্বিতীয় স্থানে উঠে এসেছেন। দীর্ঘদিন আমাদের সাথেও রাজনীতি করেছেন, এমনকি কোনো ক্ষেত্রে আমি যখন জেলখানায় ছিলাম ওনাদের কয়েকজনকে আমি দেখেছি। তবে একটা কথা আজকে না বললেই না, বিগত 17 বছর যখন আন্দোলন সংগ্রামে বিএনপি এবং আমাদের সমমনা অনেক দল এবং রাজনীতির বাইরেও অনেক সাংবাদিকরা, তাদেরকে হত্যা করা হয়েছে, বিভিন্ন সময় জেল জুলুমের শিকার হয়েছে, নানাবিধ অত্যাচার জুলুম নির্যাতনের শিকার আমরা যখন হয়েছি, বিএনপির পক্ষ থেকে কিন্তু সবসময় রাজপথে জোরালো ভূমিকা আমরা রেখেছি। যে কোনো পাবলিক ইস্যুতে আমাদের ভূমিকা ছিল, কিন্তু আজকে আমাদের যারা প্রতিপক্ষ তাদেরকে তো আমরা সেভাবে দেখি নাই। আমরা মাঝে মধ্যে শুনেছি যে ফজরের নামাজ পড়ে একটা সবাই মিলে একটা দৌড় দিয়ে মিছিল করত এবং ভোরের আলো ওঠার আগে আবার তারা ঘরে ঢুকে যেত, এটাই ছিল তাদের। বাস্তবিক অর্থে আপনারা যদি ধরে নেন, 14 সালের যে একতরফা নির্বাচনের নামে যেটাই হয়েছিল, তার পরবর্তীতে কিন্তু আমরা তাদেরকে তেমনভাবে রাজপথে দেখি নাই। এটা হলো আমার অভিজ্ঞতা। আমি জানি না, আপনারা হয়তো আরো বেশি জেনে থাকতে পারেন। কোকো ও শিয়া বাটারের ইউনিক কম্বিনেশনে তৈরি ন্যাচুরা এক্সপার্ট কেয়ার বডি লোশন স্কিনের ড্যামেজ হিল করে, ত্বক রাখে সফট ও ময়েশ্চারাইজ। লুকিয়ে আর কতদিন, বাই বাই ড্যামেজ স্কিন। 2018 পর থেকে আমি কন্টিনিউয়াস রাজপথে ছিলাম। 2020 সালে আমি যখন ঢাকা দক্ষিণ থেকে দলের মনোনয়নপ্রাপ্ত হয়ে মেয়র নির্বাচন করি, সেটাও কিন্তু আমি নমিনেশনটা দেওয়ার পরেই আমি বলেছি যে এই নির্বাচনে অংশগ্রহণ করেছি আমাদের আন্দোলনের অংশ হিসাবে। অর্থাৎ তখন আমরা আন্দোলনের অংশ হিসাবেই আমাকে মনোনয়ন দেওয়া হয়েছিল, কারণ আমরা জানি দলীয় সরকারের অধীনে তো কোনো জাতীয় নির্বাচনই হয় না, স্থানীয় সরকার তো আরও দূরের কথা, আর ঢাকা তো তারা কোনোভাবেই ছাড়বে না। তো কথা হলো যে তখনও কিন্তু আমরা আমাদের প্রতিপক্ষ দলের সরব ভূমিকা বা রাজপথের ভূমিকা দেখতে পাই নাই। আপনাদের খেয়াল থাকবে 2022 সালে আমরা যখন নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সারা দেশব্যাপী আন্দোলন সংগ্রাম শান্তিপূর্ণ কর্মসূচি শুরু করলাম, তখন অগাস্ট মাসে ভোলা জেলা ছাত্র দলের আহ্বায়ক নূরে আলম এবং স্বেচ্ছাসেবক দলের একজন নেতা, তার নাম ছিল আব্দুর রহিম, ওনাদেরকে যেভাবে হত্যা করা হয়েছিল, এবং ওই নূরে আলমকে আমি ঢাকা মেডিকেলে দেখতে গিয়েছিলাম। আমি দেখে আসার বের হওয়ার 5 মিনিটের মধ্যে শুনতে পাই যে তিনি আর নাই, তিনি শহীদ হয়েছেন। এবং আমি যখন দেখতে যাই তো মুখ ভর্তি গুলি, আমি ওই দৃশ্য দেখে আমি আসলে সেই দিনই মোটামুটি আমার ভবিষ্যৎ আমি নির্ধারণ করে নিয়েছিলাম। আমি নিজেকে বলেছিলাম যে বাঁচি মরি যাই হোক না কেন, কিন্তু এই যে আমরা ভারতের তাবেদার দল, তারা যে আমাদেরকে প্রজা বানিয়ে রেখেছে, এদের বিরুদ্ধে আসলে মুক্তিযুদ্ধের মতোই একটা যুদ্ধ করা ছাড়া আর কোনো উপায় নাই। এবং সেখান থেকে আমি লড়াইটা আমরা অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করি। এবং তার পরবর্তীতে আপনারা দেখেছেন আমাদের মহাসমাবেশ এবং সর্বশেষ 28 অক্টোবরের সময় যেভাবে বর্বরোচিত হামলা করা হয়, এরপরে হরতাল অবরোধে কিন্তু বিএনপির নেতাকর্মীরাই তখন সেটিকে সফল করেছিল, এবং তার কিছু মাসের মধ্যেই আমরা এই গণঅভ্যুত্থানটি দেখতে পাই। অতএব এখন যে আমাদেরকে 24-এর রক্তাক্ত গণঅভ্যুত্থানের পর এই প্রতিপক্ষ দলটি তারা পূর্ণাঙ্গ ক্রেডিট নেওয়ার চেষ্টা করলো, তখনও আমরা কিছু বলি নাই। ঠিক আছে, আমাদের কথা হলো যে আমরা যে আন্দোলন সংগ্রাম করেছি ফ্যাসিস্টকে হটানোর জন্য, সেটি আমরা সফল হয়েছি, এখানে কৃতিত্ব নেওয়ার কিছু নাই।